শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন রবিন। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ৩ মাসে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৬০০ শিশু। মারা গেছে ১৯ জন। রোগীদের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে টিকা নেয়ার আগেই। বাদ যাচ্ছে না নবজাতকও। অথচ দেশে এই রোগের টিকা দেয়া হয় ৯ মাস বয়সে। ফলে টিকা দেওয়ার সময় এগিয়ে আনার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। শয্যা পরিপূর্ণ, ওয়ার্ডে জায়গা নেই, তাই বারান্দা পর্যন্ত মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। এই দৃশ্য রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের। ৮৫ রোগীর মধ্যে হামে আক্রান্ত হয়ে ভর্তি ৭০ জন। জানুয়ারি থেকে এ পর্যন্ত এই হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয় প্রায় ৬০০ রোগী। জ্বর ও ফুসকুড়ির সঙ্গে সবারই উপসর্গ ছিল নিউমোনিয়া। এছাড়া ডায়রিয়া ও চোখের প্রদাহ নিয়ে এসেছিলেন অনেক রোগী। টিকা দিছি, ৬টা টিকা দিছি, লাস্টটা দিয়ে 6টা টিকা। হাম হয়েছিল আর নিউমোনিয়া, এখন ওর নাকি শ্বাসনালীতে পানি গেছে। এখন সে আইসিইউতে ছিল, এখন আইসিইউ থেকে পাশের বেডে পাঠাই দিয়েছে। আইসিইউতে রাখছে, অতটা ভালো না, মোটামুটি একটু আসছে ভালোর দিকে। ডায়রিয়া ছিল, শ্বাসকষ্ট ছিল, ওইখান থেকে যখন হাম দেখা দিয়েছে তখন এখানে পাঠাইছে। ভর্তি রোগীদের মধ্যে ১ বা ২ মাসের শিশুও আছে। ৬০ থেকে ৭০% বয়স ৯ মাসের কম, অর্থাৎ টিকা নেয়ার আগেই আক্রান্ত তারা। ৩৮% বয়স ১ বছরের বেশি। এদিকে টিকা নিয়েও শতকরা ১০% শিশু আক্রান্ত হয়েছে হামে। তাদেরই একজন ১১ মাসের উম্মে হাবিবা। এটা কোভিডের চেয়েও বেশি ছোঁয়াচে রোগ, সুতরাং আপনার সন্তানকে ভিড় এড়িয়ে চলুন এবং যে সকল বাচ্চার শরীরে জ্বর, সর্দি, কাশি দেখা গিয়েছে তাদেরকে আলাদাভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা উচিত এবং অন্য বাচ্চা থেকে সংস্পর্শ থেকে দূরে রাখা উচিত। এই হাসপাতালে চলতি মাসেই মারা গেছেন ১৯ রোগী। এর মধ্যে ৭ জনের বয়স ৯ মাসেরও কম। মারা যাওয়া শিশুরা আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। যে রোগীগুলোর মৃত্যু হয়েছে তাদের মধ্যে কোনো রোগী ৪-৫ দিন অন্য হসপিটালে চিকিৎসা নিয়েছে, তারপর যখন হাম শনাক্ত হয়েছে তখন আমাদের এখানে এসেছে। তারা বেশিরভাগ রোগী অনেক দেরিতে হাসপাতালে এসেছে। দেশে হামের টিকা দেয়া হয় ৯ ও ১৫ মাস বয়সে। এর আগেই আক্রান্ত হওয়ার বিষয়টি ভাবাচ্ছে স্বাস্থ্য বিভাগকে। ৯ মাসের নিচে প্রচুর বাচ্চা এভাবে ডায়াগনোসড কনফার্ম তারা হামে আক্রান্ত। তখন তো আমাদের ডেফিনেটলি চিন্তা করতে হবে যে আমরা ভ্যাকসিনেশনের আওতাটা ৯ মাসের নিচেও নিয়ে আসবো কিনা। তো এটা কিন্তু একটা মেজর নীতি নির্ধারণের বিষয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হামের সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকার মোহাম্মদপুর ও কড়াইল বস্তিতে, ঢাকার বাইরে রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। হামের প্রাদুর্ভাবের আরও খবর জানবো। সহকর্মী তারেক মাহমুদ যুক্ত হচ্ছেন রাজশাহী থেকে। তারেক, রাজশাহীতে কি অবস্থা? এই হাম প্রাদুর্ভাবের যে 4টি ভেন্টিলেটর মেশিন দেওয়ার কথা ছিল সেখানে সেগুলো পৌঁছেছে কিনা? স্বাস্থ্য বিভাগের তরফ থেকে নির্দেশনা, তৎপরতা, লক্ষ্য সেসব সম্পর্কে একটু জানাবেন। রবিন, আপনি ভেন্টিলেটর মেশিনের কথা জানতে চাচ্ছিলেন। আসলে আজকে সারাদিন থেকেই আমরা সেই বিষয়টি জানাচ্ছিলাম এবং এখন পর্যন্ত কিন্তু ভেন্টিলেটর মেশিন সেটি আসেনি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একটু আগেই কথা বলে সেটি নিশ্চিত হয়েছি। তবে তারা শুনেছেন যে সেটি এই ভেন্টিলেটর মেশিনটি কিন্তু ঢাকা থেকে রওনা দিয়েছে, তারা তেমনটি জানেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং সেটি আসলে তারা আসলে নতুনভাবে তারা সংযুক্ত করবেন। এবং এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ৫০ জন শিশু কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে এবং শিশু বিভাগের যারা দায়িত্বরত রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে হামের উপসর্গ নিয়ে মোট হাসপাতালে এখন পর্যন্ত ২৮০ জন শিশু চিকিৎসাধীন রয়েছে এবং এর মধ্যে ২৮ জনের শরীরে কিন্তু নিশ্চিতভাবে হাম সেটি শনাক্ত করা হয়েছে এবং হামের জন্য যে একটি আইসোলেশন ওয়ার্ড সেটি করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে ৩০ নম্বর ওয়ার্ডটি রয়েছে সেই ৩০ নম্বর ওয়ার্ডে ৪০টি বেডের একটি আইসোলেশন ওয়ার্ড, সেখানে কিন্তু হামের যারা শিশু রয়েছে তারা সেখানে রয়েছে। এ বাদেও ১০ নম্বর ওয়ার্ড, ২৪ নম্বর ওয়ার্ডেও হামের শিশু তারা রয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে নতুন করে যদি আরেকটি ওয়ার্ড করা লাগে সেক্ষেত্রে তারা করবেন। এবং সকালে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান সহ
বিএমপির যিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন তিনি এসেছেন। তারা পরিদর্শন শেষ করে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটি হয়েছে রাজশাহী এবং রংপুর, খুলনা সহ বিভিন্ন যে জেলার মানুষ কিন্তু এখানে আসায় এখানে বাড়তি যে চাপ সেটিও কিন্তু বেড়েছে। এবং একই সাথে সাথে আমি যতটুকু খোঁজ নিয়েছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে আইসোলেশন ওয়ার্ড সেখানে কিন্তু রোগী ভর্তি হচ্ছে এবং আপনি ভেন্টিলেটর মেশিনের কথাটি জানতে চাচ্ছিলেন। ভেন্টিলেটর মেশিনটি কিন্তু এখনও আসেনি, তবে অল্প সময়ের মধ্যে আসতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে তেমনটি জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী তারেক মাহমুদ রাজশাহী থেকে। ইউনিসেফের মাধ্যমে হাম সহ 6 রোগের টিকা এপ্রিলের প্রথম সপ্তাহে আসছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সে অনুযায়ী টিকা কার্যক্রম শুরু হবে। সোমবার দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের সাথে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এসব কথা জানান। দুই দেশের মধ্যে সংক্রমণ রোগ, নার্সিং সেবা উন্নীতকরণ, আইসিইউ সেবা সহ বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 সদস্যের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা তৈরি করা হবে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন বকুল জানান, সরকার এই ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। ক্যাম্পিং করা হয় নাই, টিকা দেওয়া হয় নাই। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি। মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো। আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। জুলাই যোদ্ধাদের সুরক্ষা অধ্যাদেশ সর্বসম্মতিক্রমে সংসদে বিল আকারে পাশ করার বিষয়ে ঐকমত্য হয়েছে। সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার বিষয়টি এরই মধ্যে সুরাহা হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের আমলের মতো দেশে দাবি আদায়ের নামে আর কোনো মব হতে দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা সংসদ অধিবেশনের আজকের কার্যসূচির শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। পুলিশ হত্যা নামক একটা ফ্রেম ব্যবহার করা হচ্ছে আওয়ামী লীগের তরফ থেকে। সেই বিষয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেই বিশৃঙ্খলাগুলো দূরীকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ আছে কিনা আপনার মাধ্যমে জানতে চাই। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে ফয়সালা যুদ্ধের ময়দানেই হয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় রাজপথে অভ্যুত্থানকারী আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে পড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে, ম্যাসাকার করেছে, গণহত্যা করেছে, তারা জনতার প্রতিরোধের মুখে কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে, কেউ কেউ আহত হয়েছে, কিন্তু সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্ন মব কালচার নিয়ে বিস্তারিত পরিসংখ্যানও তুলে ধরেন তিনি। যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাবি আদায়ের নামে কোনো মবের সুযোগ দেবে না এই সরকার। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি সংকট ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশের প্রত্যেক প্রবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে মিশনগুলো। জ্বালানির বিকল্প উৎস নিয়েও সংসদকে জানান তিনি। মধ্যপ্রাচ্য ছাড়াও যে সকল সোর্স থেকে আমরা জ্বালানি আনতে পারি সে ব্যাপারে আমরা নিরলস কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সেটাতে সফল হব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে 5 আগস্ট বা পরে নাশকতা হতে পারে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ঘটনা খতিয়ে দেখতে সংসদীয় দলের করা তদন্ত কমিটি আগামী 2 এপ্রিল প্রতিবেদন জমা দেবে। দুপুরে জাতীয় সংসদে ক্যাবিনেট কক্ষে 11 সদস্য বিশিষ্ট সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের চিফ হুইপ জানান, 10 এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের বাসা বরাদ্দের কাজ শেষ করা হবে। এখন নিরাপত্তা, আসবাবপত্র সহ প্রয়োজনীয় কেনাকাটা করা হচ্ছে। তিনি জানান, সময় সাপেক্ষ হওয়া সংসদের বর্তমান সাউন্ড সিস্টেম পরিবর্তনের চাইতে বিদ্যমান অবস্থার উন্নতির চেষ্টা করা হচ্ছে। এ সময় সংসদ এলাকায় পানি সরবরাহের জন্য পাম্প স্থাপন, হাসপাতাল নির্মাণ ও আইসিইউ সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সের জন্য সংসদ নেতার কাছে দাবি জানানো হবে বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের বিরোধী দলের সময়ে তাদের হুইপ প্রায় নির্ধারণ করেন বলেও জানান সরকারি দলের এই চিফ হুইপ। আচ্ছা, আপনি জানাই তাহলে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই সময় পাচ্ছে না, যেখানে সরকার দলীয় সংসদ সদস্য। নাশকতাটা হয়েছে 5ই আগস্ট অথবা এরকম সময়ের ঘিরে। এরপরে পরবর্তীতে নাশকতা হয়েছে, এখানে কিছু লোক হয়তো থাকতে পারে
যারা থাকতে পারে অথবা নাও থাকতে পারে, যারা থাকতে পারে তারা কিছু কার্যক্রম করেছে বলে আমরা ধারণা করি। কারণ সাউন্ড সিস্টেমটা একেবারেই ডাউন হয়ে যাবে ফার্স্ট সেশনের দিনে, এবং মাননীয় স্পিকারের একটা হ্যান্ডমাইক নিয়ে কথা বলতে হবে, এরকম পরিস্থিতি সংসদে হওয়ার কথা না। 10 এপ্রিলের মধ্যে আমরা এমপি সাহেবদের বাসা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি যাতে দিতে পারি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা হয়েছে। এতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সময় মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দুপুর 12টায় জানাজা হয়। প্রধানমন্ত্রী ছাড়াও জানাজায় অংশ নেন স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যরা। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক অধ্যাপক দিলারা হাফিজের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বিরোধী দলীয় নেতা, বিএনপি মহাসচিব ও ডেপুটি স্পিকার। পরে রাষ্ট্রপতির পক্ষ থেকে কফিনে ফুল দেন তাঁর প্রতিনিধি, সংসদের স্পিকার, হুইপ ও বিরোধী দলীয় নেতারাও ফুল দেন। বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শনিবার অধ্যাপক দিলারা হাফিজ 78 বছর বয়সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস, যা পরবর্তীতে সারা দেশেই চালু হবে, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় তালিকাভুক্ত 129 ক্রীড়াবিদ মাসে পাবেন 1 লাখ টাকা। পর্যায়ক্রমে এই তালিকায় যুক্ত হবেন মোট 500 জন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকালে ছিল জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান, যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেশে বিদেশে বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদ ও স্বর্ণপদক জয়ীদের হাতে সম্মাননা তুলে দেন সরকার প্রধান। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান। পরে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এ সময় খেলোয়াড়দের লিখিত বক্তব্যের বদলে নিজ অভিজ্ঞতা তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। থ্যাংক ইউ স্যার। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয়, এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বে ক্রীড়া শুধু শখ, বিনোদন বা শরীর চর্চা নয়, বরং পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশও সেক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসবো। লক্ষ্য থাকবে ইন্টারন্যাশনাল যে ইভেন্টগুলো হয় সেগুলোতে আমরা হিট করা শুরু করবো আস্তে আস্তে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর প্রথমবার ক্রীড়াবিদদের সম্মানী কাঠামোর আওতায় আনা হলো, যা তাদের আর্থিক অনিশ্চয়তা দূর করবে। ক্রীড়াবিদরা যেন দেশের সম্মান বয়ে আনার জন্য এই কাজ করে, সে ব্যাপারেও করেন গুরুত্বারোপ। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়রাও ক্রীড়া কার্ড পাবেন নিশ্চিত করেন প্রধানমন্ত্রী। একই সাথে বলেন, তালিকাভুক্ত ক্রীড়াবিদদের পারফরম্যান্স 4 মাস পর পর পুনর্মূল্যায়ন করা হবে। আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তির দৃশ্যত কোনো পরিবর্তন নেই। অনেক পাম্প বন্ধ, খোলা ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ লাইন। গ্রাহকরা প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন, তাই দ্রুতই ফুরিয়ে যাচ্ছে পাম্পের জ্বালানি। ওদিকে দৈনিক তেল প্রাপ্তির কোটা শেষ হওয়ায় পাম্পগুলোও তেল পাচ্ছে না ডিপো থেকে। জ্বালানি তেল সুষ্ঠুভাবে বন্টন, তেল প্রাপ্তি তদারক করতে সোমবার থেকে রাষ্ট্রায়ত্ত 3 কোম্পানির প্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে। জ্বালানি তেলের জন্য দিনের শুরুতেই দীর্ঘ লাইন। অফিস শুরুর আগে একবার যানবাহনে তেল চাই। যদিও অনেকের গাড়িতেই জ্বালানির ঘাটতি নেই, তবুও যৎসামান্য হলেও নিয়ে হতে চান নিশ্চিন্ত। আমার অর্ধেক ট্যাঙ্কি ছিল, তা আমি এখন আর কি যতটুকু নিতে পারছি নিলাম। আমি এখন পর্যন্ত দেখি নাই কাউরে তেল থাকতো তেল নিছে। সরকার বলছে তেলের কোনো সংকট নাই, পামালারা বলতেছে তেল নাই। আর বাঙালি তো হুজুগে পাগল। পরিবাগের এই ফিলিং স্টেশনে কেউ কেউ অপেক্ষা করছেন 2 থেকে 3 ঘন্টা। শাহবাগ ছাড়িয়ে অপেক্ষার সারি চলে গেছে কাটাবন পর্যন্ত। নিউ মার্কেট 2টা ঘুরিয়া ওইদিকে পাম্প বন্ধ,
আজিমপুর থেকে আসছে। 5 লিটার তেল পেলে আমি পুরো একটা সপ্তাহ চলে যাবে, আমি আর এই সপ্তাহে আসবো না। গ্রাহকের এই অতিরিক্ত চাহিদা মেটানো যাচ্ছে না, তাই রাজধানীর অনেক পাম্প বন্ধ। যেগুলো খোলা আছে সেখানে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়ছে। মিরপুর রোডে সোনার বাংলা সার্ভিস সেন্টারে তেমনই চিত্র। তেলের ট্যাঙ্কার আসতেই হুমড়ি খেয়ে পড়ছে সবাই। রবিবারও এই পাম্পটি 44,000 লিটার জ্বালানি বিক্রি করেছে। স্বাভাবিক সময়ে কখনোই একদিনে এত বিক্রি হয় না। সবার জায়গা থেকে এটা পেনিক ইস্যু এখনো চলছে। আমরা নর্মালি সোনার বাংলা থেকে 25 ম্যাক্স 30,000 লিটার সেল হয়। এটা প্রিভিয়াস অভিজ্ঞতা, আমি 15 ইয়ার্স এখানে আছি, এত সেল আমি কখনো দেখি নাই। এই লম্বা লাইন, এখন লম্বা লাইন গেছে আমার টাউন হল মমতার বাজার, সেটা কিন্তু অস্বাভাবিক। আমাদের রিসিটগুলো আছে, এই যে আমাদের রিসিটগুলো ডিপো থেকে যেটা চালান করা হয়েছে, এটার সাথে আমরা মিল দেখে দেখতেছি যে মিল আছে কিনা। তা তদারক করছেন মন্ত্রণালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি জানান, অতিরিক্ত তেল না নিতে গ্রাহকদের সচেতন করা হচ্ছে। এই সংকটটা মানুষ হয়তো আতঙ্কিত হয়ে কোনো কারণে তারা নিজেরা রিজার্ভ করতেছে, হয় এটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, অথবা যারা অবৈধ মজুতকারী আছে তারাও মজুত করতে পারে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার খবর পেয়ে গ্রাহকরা অতিরিক্ত তেল সংগ্রহ করছে, বলছেন পাম্প সংশ্লিষ্টরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোর সার্বিক খবরাখবর জানবো সহকর্মী মশিউর অনেকের কাছ থেকে, যুক্ত হচ্ছেন ভাটার এলাকা থেকে। অনেক পাম্পে নিশ্চয়ই যথারীতি চাপ এবং অনেক পাম্প বন্ধ। সরকারের তরফ থেকে মজুতদারের তথ্য দিতে পারলে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে প্রভাব এবং পরিস্থিতি একটু জানাবেন বিস্তারিত। প্রভাব তো বটেই, বিশাল প্রভাব পড়েছে, আর পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। সরকার যেখানে বারবার করে বলছেন যে আসলে তেলের সংকট নেই, কিন্তু বাস্তবিক চিত্রে যখন পেট্রোল পাম্পগুলোতে আমরা পরিদর্শন করছি, ঘুরে বেড়াচ্ছি রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে, তখন দেখতে পাচ্ছি তেলের সংকট কিন্তু দেখা যাচ্ছে। সংকটের একটা পরিস্থিতির কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই। আমি এখন যে মুহূর্তে এই পেট্রোল পাম্পটিতে আছি, এই পেট্রোল পাম্পটিতে এই কিছুক্ষণ আগে আসলে লোড করা হয়েছে তেল, এবং একটা দীর্ঘ সারি কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়ে গেছে এই জায়গা থেকে। এবং একটা অভিযোগের কথা কিন্তু তারা বারবার বলছেন, আসলে খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে কিন্তু পাম্পে আসলে তারা তেল পাচ্ছেন না। এই পরিস্থিতির ব্যাপারে তাদের কাছে যখন প্রশ্ন করি, তখন বলছেন যে আসলে অনেকে নামে বেনামে গোপনে তেল মজুত করে রাখছেন, এবং সেই জায়গা থেকে তাদের সংকটটা তৈরি করা হচ্ছে। এবং খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে 120 টাকার তেল 200 টাকা পর্যন্ত। আমরা কিছুক্ষণ আগে এখানে একটা অভিযান পরিচালনা হয়েছে ঠিক এই পাম্পের পাশে। সেই অভিযানে কিন্তু প্রায় 350 লিটার তেল উদ্ধার করেছে যৌথ বাহিনীর অভিযানে। তো এই যে নানাবিধ যে সমস্ত সংকট, সেই সংকটের কারণে কিন্তু দীর্ঘদিন ধরে যেই জট তৈরি হয়ে আছে পেট্রোল পাম্পগুলোতে, যারা বাইকাররা আছেন, যারা ভিডিও এখানে যারা আসছেন আসলে বিভিন্নভাবে তাদের তেল সংগ্রহ করার জন্য প্রাইভেট কারে করে, তারা কিন্তু তেল সংগ্রহ করতে পারছেন না। এবং যারা এখানে জ্বালানি সরবরাহ করছেন তারাও একটা বিপাকের মধ্যে আছেন। তারা বলছেন, আমরা যদি কাঙ্ক্ষিত তেল নিয়েও আসি, তারপরও দেখা গেছে যে খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সেই তেল শেষ হয়ে যাচ্ছে। আমরা একজন বাইকারের সঙ্গে একটু কথা বলতে চাইবো এবং তার থেকে জানতে চাইবো, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে সংকটের কথা বলা হচ্ছে, সরকার তো সংকটের কথা মানছে না, আপনারা তো প্রতিনিয়ত তেল নিচ্ছেন, কি মনে করছেন? আসলে আগে যেরকম ছিল, এখন আগে থেকে এখন অনেক ভোগান্তি। আর বাইকের ব্যাপারটা আসলে কি, মানে তেল থাকলো তার 200 টাকার তেল যেতে যেতে আমাদের তেল শেষ, সেক্ষেত্রে আমরা পাঠাও রাইড করি। আমাদের তেল নিতেই হবে, পাম্পে আসতেই হবে। বুঝতে পেরেছি। আসলে এই যে তেলের যে সংকটটা, তাদেরও যারা বলা যায় যে পাঠাও বা অন্যান্য যে সমস্ত বাইক শেয়ারিং রাইডগুলো আছে সেগুলোকে যারা ব্যবহার করছেন, তাদেরকে এখানে আসতে হচ্ছেন, তেল নিতেই হচ্ছেন। কোনোভাবেই তাদেরকে আসলে সেই তেল সংগ্রহ করা থেকে তাদের যেই পদক্ষেপ, সেই পদক্ষেপ থেকে আসলে কিন্তু তারা আসতে পারছেন না। তারা ভোক্তা পর্যায়ে যখন এসে তেল পাচ্ছেন না, তখন তাদেরকে বিভিন্ন জায়গায় নামে বেনামে তেল সংগ্রহ করতে হচ্ছে। জি, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী মশিউর অনিক। আপনার মাধ্যমে দেখছিলাম, জানছিলাম সেখানকার খবরাখবর। জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। সকাল 9টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। এর আগে সকাল 6টা থেকেই লাইনে দাঁড়ানো অনেকে। রোববার জেলা প্রশাসনের সভায় জানানো হয় 30 ও 31 মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ সংগ্রহ করতে হবে, এবং কার্ড সংগ্রহ করতে হলে সংশ্লিষ্ট যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, চালকের ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি জমা দিতে হবে। আগামী 1 এপ্রিল থেকে শুধুমাত্র ফুয়েল কার্ডধারী যানবাহনেই জ্বালানি তেল সরবরাহ করা হবে। তবে কৃষকদের জন্য এই নিয়ম শিথিল রাখা হয়েছে। কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতোই 24 ঘন্টা বিক্রি করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
একটু কুষ্টিয়ায় যেতে চাই, সহকর্মী রুহুল আমিন বাবু যুক্ত হচ্ছেন। বাবু, পাম্পগুলোর চিত্র কেমন দেখছেন? সংকট নিয়ে পাম্প মালিক, গ্রাহকরা, তাদের প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়াগুলো খুবই কষ্টদায়ক। অর্থাৎ সকাল 8:30 থেকে শুরু করে এই সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ কিছুক্ষণ আগেই যারা সাধারণ গ্রাহক ছিল তাদের তেল দেওয়া বন্ধ হয়ে গেল। এই যে কুষ্টিয়া স্টোরসে আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, অনেকেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে সারাদিন রৌদ্রে পড়ার পরেও 200 টাকার তেল না পেয়ে তারা ফিরে গেলেন। রবিন, এখানে বিশেষ করে আপনাকে বলে রাখতে চাই যে সমস্যা আসলে কোথায়, আমাদের সংকটটি কোথায় এবং সমাধানটা কোথায়। আসলে এই তিনটা বিষয় সাধারণ জনগণও জানতে চাচ্ছে সরকারের কাছ থেকে। আসলেই আমরা সমস্যাটি কোথায় পড়েছি, কারণ রাতারাতি কিন্তু পরিবহন সংখ্যা, অর্থাৎ মোটরসাইকেল বা যেগুলো জ্বালানি নিয়ে যেগুলো আমরা চলাচল করি, আসলে সেই সব যানবাহনগুলো কি রাতারাতি বৃদ্ধি পেয়েছে না আসলে সমস্যাটি কোথায়? এবং আরেকটি বিষয় যেটা সরকারের পক্ষ থেকেও যেটা পরিষ্কার করা দরকার, যেমন মজুদের কি পরিমাণ মজুদ রয়েছে, তেলের মজুদ রয়েছে কি পরিমাণ, সেই সাথে আসলে আমাদের দেশে অনেকেই প্রশ্ন করছে এরকম যে আমাদের দেশে কি পরিমাণ তেল উৎপাদন করা হয়। আসলে এই সমস্যা, এই পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে সরকার কি ধরনের ব্যবস্থা নিতে পারে? সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে এবং তারা এটি জানতে চাচ্ছে, কারণ এই দুর্ভোগ কিন্তু আমরা বেশ 15-20 দিন ধরে আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। এর থেকে কিন্তু কোনো উত্তরণের কোনো উপায় কিন্তু এখন পর্যন্ত কেউই সঠিকভাবে বলতে পারেনি, যে কারণে আসলে আমাদের সেই সমস্যা এবং তার সমাধান খুঁজে বের করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটের কারণে এটি যদি একেবারেই বন্ধ হয়ে যায় এবং এই যুদ্ধ পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয়, সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই তেলের সমাধান বা তেলের বিকল্প হিসাবে তারা কিভাবে চলবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, সেটির পরিকল্পনাও কিন্তু আরও আগে থেকে করা দরকার। এখানে পাম্প কর্তৃপক্ষ, তাদের সাথে আমি কথা বলেছি, আসলে তারা পাম্প কর্তৃপক্ষ যেটা বলছেন আমাদেরকে, চাহিদার তুলনায় অনেক বেশি নেওয়ার কারণেই এই সমস্যাটি এবং এই সংকটটি শুরু হয়েছে। রবিন, এর বাইরে কিন্তু আর আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা খুঁজে পাইনি। জি, অনেক ধন্যবাদ সহকর্মী রুহুল আমিন বাবু। নাটোরে 11,000 লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল অবৈধভাবে মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে সিংড়া উপজেলার শেরকোল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশা ট্রেডার্সে অবৈধভাবে মজুতকৃত 49 ব্যারেল ডিজেল, 5 ব্যারেল অকটেন, 2 ব্যারেল পেট্রোল এবং 2 ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানের মালিককে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে মজুতকৃত তেল আগামী 7 দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। একটু কুড়িগ্রামে যেতে চাই, সহকর্মী নাজমুল হোসেনের কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। নাজমুল, কুড়িগ্রামে পাম্পগুলোর কি অবস্থা? সেখানে পাম্পগুলোতে তেল সরবরাহ ঠিকঠাক আছে কিনা? কৃষকরা সেচের জন্য চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন কিনা? রবিন, আপনি যেমনটি বলছিলেন, আমরা যদি বলি এক বাক্যেই বলতে হয়, ভয়াবহ রূপ নিয়েছে জ্বালানি সংকট কুড়িগ্রামে। পেট্রোল, অকটেন, ডিজেল তিনটারই ভয়াবহ রূপ। বিশেষ করে গেল 1 সপ্তাহ থেকে আমরা দেখছি যে এটার ভয়াবহতা বিরাজ করছে বেশি। যদিও কিছু কিছু পাম্পে আমাদের কুড়িগ্রামে রয়েছে 9টি উপজেলার মধ্যে 22টি পেট্রোল পাম্প রয়েছে, তার মধ্যে রৌমারী উপজেলা শুধুমাত্র একটি পাম্প, যেটা জামালপুরের সঙ্গে সংযুক্ত। আর বাকি 21টা পাম্পেই রয়েছে পার্বতীপুর থেকে বা বাঘাবাড়ি থেকে পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো আসে, সেইটা সরবরাহ করা হয় বাকি 8টি উপজেলায়। তো সরবরাহে হিমশিম খাচ্ছে এবং চাহিদাটা ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে পাম্প কর্তৃপক্ষ কিন্তু চাহিদা মোতাবেক দিতে পারছে না, যার কারণে নানা পেশা শ্রেণীর মানুষ যারা মোটর বাইক কিংবা যানবাহনের উপর নির্ভরশীল তারা কিন্তু মারাত্মক বিপাকে পড়েছে। আর ডিজেলের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, যদি টানা 4-5 দিন থেকে আমাদের এইখানটা বৈরী আবহাওয়া একটা বিরাজ করছে, বৃষ্টিপাত হচ্ছে, শিলা বৃষ্টি সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কৃষকের জমিতে যে সেচটা দিতে হতো সেটা কিন্তু প্রাকৃতিক বৃষ্টিপাতের কারণে কিছুটা লাঘব হচ্ছে দুর্ভোগটা। আর যদি খরা বা রোদের তীব্রতাটা থাকতো তাহলে সেই ক্ষেত্রে আরও ভয়াবহতা রূপ নিত কৃষক পর্যায়ে। যদিও এখন পর্যন্ত কৃষকের যে চাহিদাটা রয়েছে সেই মোতাবেক এখন পর্যন্ত ডিজেলের যে সরবরাহ সেটা কিন্তু খুব একটা নেই বললেই চলে। রবিন, অনেক অনেক ধন্যবাদ সহকর্মী নাজমুল হোসেন কুড়িগ্রাম থেকে।
ঈদযাত্রায় গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের হার বেড়েছে, এমনটা জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশের পর ব্রিফিং করেছে যাত্রী কল্যাণ সমিতি। ব্রিফিংয়ে জানানো হয়, এবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা বেড়েছে 8% বেশি। 346টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 351 জন, আহত 1046 জন। দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি 27% মোটরসাইকেলের সম্পৃক্ততা মিলেছে। এরপরই ছিল ট্রাক, কাভার্ড ভ্যান ও বাস। মোট দুর্ঘটনার 43% ঘটেছে জাতীয় মহাসড়কে, যা পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরেছে। যাত্রী কল্যাণ সমিতির দাবি, রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নিয়ন্ত্রণ ছাড়া সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়। নিহতের সংখ্যা যেটা বলছি, এটার সঙ্গে বাস্তবের সাথে আকাশ পাতাল ফারাক আছে। আমি এই প্রতিবেদনে বলছি, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা আমদানি এবং নিবন্ধন বন্ধ করা, পর্যাপ্ত পরিমাণে আলোকসজ্জার ব্যবস্থা করা, পরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা করা, মালিক সমিতির একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করা, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনিশ্চিত করা। মালিক সমিতি বেষ্টিত যতদিন সরকার থাকবে ততদিন সরকার বিব্রত হতে থাকবে। কুমিল্লায় ট্রেন বাস সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় 6 গেটম্যান সহ 10 জনের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা উল্লেখ করে 11 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। রোববার বিকেলে জেলা প্রশাসকের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিটি প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। এতে রেল কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপদ বিভাগের সমন্বয়হীনতার কথা উল্লেখ করা হয়েছে। চাওয়া হয়েছে জবাবদিহিতা। এছাড়া বাস মালিকের দেয়া বক্তব্য সন্তোষজনক নয় বলেও জানান কমিটির প্রধান। প্রতিবেদনটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হবে। ঈদ উল ফিতরের রাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন বাসের সংঘর্ষে 12 জনের প্রাণ যায়। এ ঘটনায় মামলার পর 3 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কত টাকা পাচার হচ্ছে তার সঠিক হিসেব কারো কাছে নেই বলে জানিয়েছে সিআইডি। তবে অনলাইন মাধ্যমে অসংখ্য প্ল্যাটফর্ম উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের বিনিয়োগে আকৃষ্ট করছে। এসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই গ্রাহকরা প্রতারিত হয়, বিনিয়োগের টাকা আর ফেরত পায় না। এমনই একটি প্ল্যাটফর্ম MTFE-তে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছে বহু বাংলাদেশি। পাচার হওয়া 44 কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে সিআইডি। MTFE অ্যাপে বিনিয়োগ করলেই হওয়া যাবে রাতারাতি ধনী। ঘরে বসে সহজে অর্থ উপার্জনের প্রলোভনে অনেকেই এই অ্যাপের মাধ্যমে অর্থ জমা করতে থাকেন। হঠাৎ একদিন সব কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায় অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানটি। প্রতারণার মাধ্যমে আমানত হাতিয়ে নেয়ার এই কার্যক্রম নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদন সম্প্রচার করে যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। প্রেস ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই অনলাইন প্ল্যাটফর্মে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেশ থেকে পাচার হয়েছে বিপুল অর্থ। MTFE-র প্রতারণায় বিদেশে পাচার হওয়া 44 কোটি টাকার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেছে তারা। 44,62,62,303 টাকা সোনালী ব্যাংক PLC মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটার আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। উদ্ধার হওয়া অর্থ জমা রাখা হয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিআইডির একটি যৌথ অ্যাকাউন্টে। বাহিনীর এই কর্মকর্তা জানায়, প্রতারণার ফাঁদে ফেলা এসব প্ল্যাটফর্মের বেশিরভাগই নিয়ন্ত্রিত হয় বিদেশ থেকে। লোভনীয় একটা লভ্যাংশ পাওয়ার আশায় শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, বেকার হোক, লোভ লালসা যেটাই হোক, এইটার বশবর্তী হয়ে তারা অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের কষ্টার্জিত অর্থ, নিজের ওয়াইফের সোনাদানার অর্থ, জমি বিক্রির টাকা, গয়না বিক্রির টাকা, বিভিন্ন টাকা, ধার করার টাকা, জমি বিক্রি করা, অলংকার বিক্রি করা, এইগুলি তারা এই সব প্ল্যাটফর্মে ইনভেস্ট করে সত্যিকার অর্থেই তারা ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, দেউলিয়া হয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব প্রতারক প্ল্যাটফর্মগুলোর এজেন্ট। এসব এজেন্টদের সন্ধানে কাজ করছে সিআইডির টিম। যারা গ্লোবালি ট্রান্সন্যাশনাল ক্রাইম করে তাদের তো সব জায়গায় এজেন্ট তৈরি করা। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরার 3টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দুপুরে সেখানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন টিম। অভিযান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আহসানুল হক জানান, হাইকেয়ার হাসপাতালের মূল ভবনে জরুরি বিভাগ স্থাপনে
3 দিন সময় দেওয়া হয়েছে। এছাড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে খুঁজে পাওয়া যায়নি তথ্য কর্মকর্তাকে। তাদের সিটি স্ক্যান ও MRI রুমে হাইপার সেন্সিটিভিটি ম্যানেজমেন্টে দক্ষ লোকবল পাওয়া যায়নি। আহসানুল হক জানান, শিনশিন জাপান হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ জীবাণুনাশক পাওয়া যায়। এছাড়া যথানিয়মে তারা বর্জ্য ব্যবস্থাপনাতেও গাফিলতি পাওয়া গেছে। হাই কেয়ারে 2টা ইউনিট থাকার পরেও ওদের যেটা মূল সমস্যা পেয়েছি সেটা হচ্ছে মূল বিল্ডিংয়ে আসলে ইমার্জেন্সি রুমটা নাই। উত্তরা পপুলারে সিটি স্ক্যান MRI রুমে যারা টেকনোলজিস্ট কাজ করে তাদের আসলে হাইপার সেন্সিটিভিটি নিয়ে কোনো জ্ঞান নেই। ওখানে যদি কোনো রোগীর হঠাৎ হাইপার সেন্সিটিভিটি হয় ডাইভ দেওয়ার পরে সেটা ম্যানেজ করার লোক ছিল না। শিনশিন হাসপাতালে ইমার্জেন্সিগুলো একটু অপরিসর, ছোট। রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিমকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে চিড়িয়াখানার সামনে RS ফাহিমকে আটকে রেখেছিল স্থানীয় জনতা। খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে এই কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করে শাহালি থানায় নিয়ে আসা হয়। এরপর তাকে নেওয়া হয় গুলশান থানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমরান হত্যা মামলায় এজাহার নামীয় আসামি ফাহিম। এছাড়া তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা রয়েছে। এর আগে ফাহিমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছিল মঞ্চ 24 নামের একটি সংগঠন। RS ফাহিম বাইকার ও কন্টেন্ট ক্রিয়েটর। জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য দিয়েছেন পুলিশ কর্মকর্তা SI জাহাঙ্গীর আলম। ইমাম হাসান তাইমের শরীরে ও পায়ে অসংখ্য গুলি চিহ্ন ছিল বলে সাক্ষ্য দেন তিনি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তিনি সাক্ষ্য দেন। সাক্ষ্যতে বলেন, ইমাম হাসান তাইমকে মৃত অবস্থায় তার বাবা রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় মসজিদে নিয়ে গেলে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার সহকর্মীরা তাকে গোসলের ব্যবস্থা করেন। তখন তারা তাইমের পুরো শরীরে ও পায়ে অসংখ্য শটগানের বুলেটের আঘাত দেখতে পান। কোমরের বাঁ পাশের নিচেও শটগানের গুলির চিহ্ন ছিল বলে সাক্ষ্য দেন তিনি। এর আগে রোববার তাইম হত্যা মামলায় প্রথম দিনে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী ও তার বন্ধু রাহাত হোসেন। জুলাইয়ের আন্দোলনে মিরপুর মডেল থানায় দেলোয়ার হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাসিরের 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গ্রেফতারের পর সোমবার বিকেলে তাকে তোলা হয় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে তাকে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা তার বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করলে রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়া বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয় বাধা দিয়েছিলেন আফজাল নাসির। দুই পক্ষের শুনানি শেষে তাকে 6 দিনের রিমান্ড দেওয়া হয়। হবিগঞ্জের লাখাইয়ে দোকানের বাকি টাকা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। তা আহত হয়েছেন অন্তত 30 জন। দুপুরে উপজেলার মুরিয়াউখ ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, 2 দিন আগে গ্রামের জালাল মিয়ার দোকান থেকে এলাকার রসম আলী বাকিতে পণ্য কেনেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। দোকানদারের দাবি তার পাওনা 185 টাকা, আর রসম আলীর দাবি মাত্র 30 টাকা দেনা আছে তার। এ নিয়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে মাদারীপুরে 2 কিশোর গ্যাংয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত 5 জন। পৌর শহরের থানতলি এলাকায় গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ভোর রাত পর্যন্ত। স্থানীয়রা জানায়, গত শনিবার একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলি এলাকার আকিব ও পাকদি এলাকার মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসাও করে দেন। তবে এর জেরে রোববার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় আকিব ও মঈন গ্রুপ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবারও মারামারিতে জড়ায় তারা। পাকদি এলাকায় অন্তত 15টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্ত্রীকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের একটি আদালত। সেই সাথে 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক শামীমা পারভিন এই রায় দেন। আসামি রাশেদ মোল্লাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, 2022 সালের 24 এপ্রিল যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী জ্যোৎস্না বেগমের মাথায় কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় রাশেদ মোল্লা ও তার পরিবার। পরে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে জ্যোৎস্না বেগমের মৃত্যু হয়।
এদিকে জামালপুরে স্ত্রী হত্যার মামলায় স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 2022 সালে স্ত্রী সুজানা আক্তারের কাছে 20,000 টাকা যৌতুক দাবি করে আমিনুল ইসলাম। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে পেটে ও তলপেটে লাথি মারলে গুরুতর আহত হয় সুজানা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। চাকরি পুনর্বহালের দাবিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির সামনে বিক্ষোভ করেছে আউটসোর্সিং কর্মচারীরা। সকালে রাজধানী ফার্মগেটে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীদের অভিযোগ, বিনা নোটিসে কৃষি অধিদপ্তরের উপজেলা পর্যায়ে 281 জন গাড়ি চালককে ছাঁটাই করা হয়েছে। এ সময় ছাঁটাই করা কর্মচারীদের চাকরিতে পুনর্বহাল ও 8 মাসের বকেয়া বেতনের দাবি করেন তারা। জানান, আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী শ্রমিক ছাঁটাইয়ের আগে নোটিশ দেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। আমরা যারা গাড়ি চালক আজকে 5 মাস যাবত বেতন পাই না। আমরা এখানে জড়ো হয়েছি আমাদের বেতন 5 মাস বকেয়া বেতন এবং আমরা চাকরির নিশ্চয়তা চাই। আমরা জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাই প্রত্যেকটা উপজেলায়, আর প্রত্যেকটা ড্রাইভারের অনেক ড্রাইভার আছে আমাদের মারা গেছে, সুইসাইড করছে বেতন না পেয়ে। অর্থ মন্ত্রণালয় আমাদেরকে যে একটা জারি করেছেন রিপোর্ট, সেখানে আমাদেরকে পরিষ্কার বলেছেন কোনো ফৌজদারি অপরাধ ব্যতীত কাউকে চাকরিচ্যুত করা যাবে না, কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে মানছেন না, বুড়ো আঙুল দেখাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হলো বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রার উদযাপন প্রস্তুতি। অনুষদের জয়নুল গ্যালারিতে আয়োজনের উদ্বোধন করেন 21 পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। এবছর আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরি ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে চারুকলা অনুষদের 71তম ব্যাচ। উদ্বোধনী দিনে চারুকলার বকুলতলা হতে আনন্দ মিছিল করে অনুষদের শিক্ষার্থীরা। বর্ষবরণ প্রস্তুতি শুরুতে মুড়ি, মুরকি, বাতাসা বিতরণ ও ঢাকের তালে আনন্দ উদযাপন করেন তারা। পরে রংতুলি আঁচড়ে ছবি এঁকে এবছরের কার্যক্রম শুরু করেন চিত্রশিল্পী ডক্টর আব্দুস সাত্তার ও চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম শেখ। এবারে আরও সুন্দরভাবে আমাদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠানটা করা সম্ভব হবে সকলের সহযোগিতায়। তারই আজকের শুভ সূচনা হলো। আমাদের চারুকলা অনুষদের শিক্ষক, অ্যালামনাই, শিল্পী, শিল্পপ্রেমী, সংস্কৃতিকর্মী, এমনকি আপনাদের সহযোগিতায় সকলের অংশগ্রহণে আমরা সেই জিনিসটি করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উদ্বোধন হলো 2 দিন ব্যাপী ইয়াং স্কলার কনফারেন্স 2026, যেখানে নিজেদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ, জাপান, চীন, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার 40 জন তরুণ গবেষক। দক্ষিণ এশিয়ায় জাপানের সফট ডিপ্লোমেসি, পরিবর্তন ও ধারাবাহিকতা শীর্ষক এই সম্মেলনে আঞ্চলিক কূটনীতি, সংস্কৃতি বিনিময় ও একাডেমিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা রেহান আসিফ আসাদ। উপস্থিত ছিলেন জাপান ফাউন্ডেশনের টোকিও কার্যালয়ের ম্যানেজিং ডিরেক্টর ওয়াকাও কোইকে, ঢাকায় জাপানের রাষ্ট্রদূত তাকাহাশি নাওকি এবং জাপান ফাউন্ডেশন নয়াদিল্লির ডিরেক্টর জেনারেল কোজি সাতো। ইরানের ইস্পাহান বিশ্ববিদ্যালয়ে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সোমবার বিমান থেকে ওই হামলা চালানো হয়। এর পাশাপাশি তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় লক্ষ্য করেও বিমান হামলা হয়েছে। তাবরিজে হামলা শিকার পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট, বৈদ্যুতিক স্থাপনায় হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন তেহরানের বিশাল এলাকা, আক্রান্ত দেশটির আরও কিছু শহর। সিরিজ বিস্ফোরণ হয়েছে বন্দর আব্বাসে। এদিকে ইরাকের ভিক্টোরি মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রকেট হামলায় সামরিক ঘাঁটিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ধ্বংস হয়ে যায় একটি সামরিক বিমান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শিল্প এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও মিসাইল ছুড়েছে ইরান। অবশ্য সেসব ভূপাতিতের দাবি করেছে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কুয়েতের একটি প্ল্যান্টে হামলায় এক ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছে এক শান্তিরক্ষী, গুরুতর আহত আরও একজন। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছে লেবাননের জাতিসংঘের বাহিনী। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মারজায়ুন এলাকায় শান্তিরক্ষীদের ঘাঁটিতে হয়েছে এই হামলা। ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা। সাকরা শহরেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, প্রাণ হারিয়েছে 5 জন, আহত 2 জন। বৈরুতেও অব্যাহত হামলা। আরও লেবানিজ অঞ্চল দখলে সেনাদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অঞ্চলটিতে ব্যাপক সংঘাত চলছে আইডিএফ ও হিজবুল্লাহর মধ্যে। দেশটিতে ইসরায়েলি অভিযানে চলতি মাসে কমপক্ষে 1200 মানুষের মৃত্যু হয়েছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে প্রথম দিনের মতো বৈঠক হয়েছে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, মিশরের মাঝে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রোববার আলোচনায় বসেন 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী। একাধিক সূত্র জানিয়েছে, আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে হরমুজ প্রণালী পুনরায় চালুর ব্যাপারটি। বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, চলমান যুদ্ধ দ্রুত ও স্থায়ীভাবে শেষ করার সম্ভাব্য উপায়গুলো আলোচনা করেছেন তারা। এছাড়া ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান আলোচনার বিষয়েও কথা হয়েছে। 4 পক্ষীয় এই বৈঠকের আগে 3 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবেও মতবিনিময় করেন দার। সোমবার দ্বিতীয় শেষ দিনের মতো আবারও আলোচনায় বসার কথা রয়েছে তাদের। দুষ্কৃতিকারীদের গুলিতে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার VK যোশী। দেরাদুনের রাজপুর এলাকায় সোমবার সকালে প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে হয়েছিলেন তিনি। হঠাৎ রাজপুর বাসুরি রোডের কাছে দুটি গাড়ির মধ্যে ওভারটেকিং নিয়ে তর্ক বেঁধে যায়। একটি গাড়ির যাত্রীরা অন্য গাড়িটিকে তাড়া করে এবং গুলি চালাতে শুরু করে। এই সময় একটি বুলেট এসে লাগে তার বুকে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ বলছে, ব্রিগেডিয়ার যোশী এই ঝগড়ার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। কয়েক মাস ধরে চলা তীব্র জ্বালানি সংকটের পর কিউবায় তেল পাঠাচ্ছে রাশিয়া। সোমবার দেশটির মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা অপরিশোধিত তেলবাহী একটি রুশ ট্যাঙ্কারের মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত হলেও কিউবায় তেলের চালান নিয়ে উদ্বিগ্ন নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, জ্বালানি প্রবেশ করলেও হাভানার সরকার পতন অনিবার্য। কিউবার জলসীমায় প্রবেশ করছে অপরিশোধিত তেলবাহী রুশ ট্যাঙ্কার। কয়েক মাস ধরে তীব্র জ্বালানি সংকটের পর কিছুটা আশার আলো হাভানার জন্য। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী রোববার কিউবার পূর্ব প্রান্তের কাছাকাছি অবস্থান করছিল রুশ পতাকাবাহী ট্যাঙ্কার আনাতোলি কোলুতকিন। সোমবার মাতানজাস বন্দরে পৌঁছানোর কথা নৌযানটির। কিউবার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এ নিয়ে তেমন মাথা ঘামাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন, তেল পৌঁছাক কিংবা না পৌঁছাক দেশটির সরকার পতন অনিবার্য। রাশিয়া কিংবা অন্য কোনো দেশ এখন কিউবায় তেল পাঠাতে চাইলে আমার কোনো সমস্যা নেই। এতে তেমন বড় কোনো প্রভাব পড়বে না। কিউবা এমনিতেই শেষ হয়ে গেছে। তাদের সরকার দুর্বল, নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত। তাদের তেল পাওয়া না পাওয়া কোনো ব্যাপার না। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কেন মার্কিন কোস্টগার্ড এই চালানকে অনুমোদন দিচ্ছে তা পরিষ্কার নয়। তবে জাহাজটিকে জোরপূর্বক আটকানোর চেষ্টা করলে রাশিয়ার সঙ্গে সমুদ্রে উত্তেজনা বাড়ার সম্ভাবনা ছিল। গেল কয়েক মাসে চরমে পৌঁছেছে কিউবার জ্বালানি সংকট। কয়েক দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার পর গেল জানুয়ারিতে আরেকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। সেখানে বলা হয়, কিউবায় কোনো দেশ তেল পাঠালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ওয়াশিংটন। অন্যদিকে নিকোলাস মাদুরোকে উৎখাতের পর ভেনেজুয়েলা থেকেও বন্ধ হয়েছে কিউবায় তেলের সরবরাহ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এই ছিল সব খবরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।